রেডি হতে ইরান শুরু হচ্ছে। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইসরায়েলের আকাশসীমা নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের। ইসরায়েলের বীরসেবায় মাইক্রোসফট ভবন সহ সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা, বহু ইসরায়েলি হতাহত। যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হামলা চালাবে কিনা সে সিদ্ধান্ত 2 সপ্তাহ পর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে আলোচনা। মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে যুদ্ধবিমান ও রণতরী সরাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্রে হামলার আশঙ্কা। ইরানে স্থল অভিযান মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা তুলসী গ্যাবার্ডের সাথে বিরোধ ডোনাল্ড ট্রাম্পের। ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংসে যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমার অনিশ্চয়তার কারণে হামলায় সময় নিলেন ট্রাম্প, খবর গার্ডিয়ানের। ইরানে হামলা 2 সপ্তাহ পিছিয়ে দেওয়ার কারণ ফাঁস করেছে ব্রিটেনের বিখ্যাত গার্ডিয়ান পত্রিকা। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংকার বাস্টার বোমার ক্ষমতা নিয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের কর্মকর্তাদের মধ্যে বর্তমানে বিরোধ চলছে। ইরানে হামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ এক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন কর্মকর্তাদের কাছে জানতে চেয়ে বলেছেন, এই বোমা ফোর্দো স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারবে কিনা। কিন্তু পেন্টাগন কর্মকর্তারা এই বিষয়ে তাকে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে গার্ডিয়ানের খবরে বলা হয়, কেবলমাত্র স্বল্প শক্তির বা ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা পারে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা সমূলে ধ্বংস করতে। কিন্তু ট্রাম্প ইরানে পারমাণবিক বোমা হামলা চালাতে রাজি নন। সে কারণে তিনি ইরানের সরাসরি হামলা পরিচালনার জন্য 2 সপ্তাহ সময় নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমার নাম GBU-57। 30,000 পাউন্ড ওজনের এ বোমা মাটির 200 থেকে 250 ফিট পর্যন্ত অভ্যন্তরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে পারে। কিন্তু ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা মাটির কমপক্ষে 300 ফুট গভীরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলেছেন, বাংকার বাস্টার বোমা হামলা চালিয়ে ফোর্দো পারমাণবিক স্থাপনার টানেল সহ আংশিক ক্ষতি সাধন করা যেতে পারে। তবে একাধিক হামলা পরিচালনা করলে এমন মাত্রায় ক্ষতিগ্রস্ত করা সম্ভব যা ইরান আর মেরামত করতে পারবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনায় স্থায়ীভাবে ধ্বংস করে দেয়া। তাই তিনি আস্থা রাখতে পারেননি পেন্টাগন কর্মকর্তাদের কথায়। কারণ ফোর্দো স্থাপনা পুরোপুরি সফল না হলে যুক্তরাষ্ট্রের এই অভিযান একদিকে ব্যর্থ হবে, অপরদিকে তাকে দায় নিতে হবে বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার। যুক্তরাষ্ট্রের এবারের ইরান হামলার লক্ষ্য হবে ইরানকে চিরতরে একটি শক্তিহীন দেশে পরিণত করা, যাতে সে কখনো আর ইসরায়েলের প্রতি হুমকি হিসেবে বিরাজ করতে না পারে। সেজন্য কেবল ইরানের অস্ত্রশক্তি ধ্বংস নয়, বরং ইরানের শাসন ক্ষমতায়ও পরিবর্তন আনা এ অভিযানের অন্যতম লক্ষ্য। ইরানে অবসান ঘটানো হবে 1979 সালের ইসলামী বিপ্লবী সরকারের এবং ক্ষমতায় আনা হবে অনানব্য আরব দেশের মতো পশ্চিমাদের প্রতি অনুগত সরকার। ডিফেন্স থিয়েটার রিডাকশন এজেন্সির সাবেক উপপরিচালক মেজর জেনারেল র্যান্ডি ম্যানার গার্ডিয়ানকে বলেছেন, একটি বাংকার বাস্টার বোমা হামলা চালিয়ে কোনো অবস্থাতেই ধ্বংস করা যাবে না ফোর্দো স্থাপনা। বিশ্লেষকদের মতে শুধু বাংকার বাস্টার বোমার অক্ষমতা নয়, বরং আরও বেশ কিছু কারণ রয়েছে ইরানে হামলা পিছিয়ে দেওয়ার। ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিরোধ ক্রমেই তীব্র আকার ধারণ করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এ নিয়ে সরাসরি বিরোধ হয়ে জড়িয়ে পড়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড কংগ্রেসের শুনানিতে বলেছেন, ইরান দ্রুত পারমাণবিক বোমা বানাতে সক্ষম, এ জাতীয় কোনো তথ্য নেই তাদের কাছে। তুলসী গ্যাবার্ডের এ বক্তব্যে তীব্র বিরক্তি প্রকাশ করে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, গ্যাবার্ড কি বলেছেন তাতে আমার কিছু যায় আসে না। আমি মনে করি ইরান দ্রুত পারমাণবিক বোমা বানাতে সক্ষম, আর ইরানকে কোনো দিন এ অস্ত্র বানাতে দেব না। তুলসী গ্যাবার্ড একজন বিতর্কিত রাজনীতিবিদ। তার পুরো পরিবার হিন্দু ধর্মের দীক্ষা নিয়েছেন। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত ভক্ত, অনুরাগী এবং উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী। তুলসী গ্যাবার্ডের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ইসকনের সাথে সংশ্লিষ্টতার।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার উত্থান এবং জাতীয় গোয়েন্দা সংস্থার মতো গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেওয়ার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থার দীর্ঘদিনের চেষ্টার ফসল হিসেবে মনে করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান পদে তার মনোনয়নে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল যুক্তরাষ্ট্রে, কিন্তু শেষ পর্যন্ত তুলসী গ্যাবার্ড ইরানের বিরুদ্ধে যুদ্ধে বেঁকে বসায় নতুন করে আবার আলোচনা চলছে তাকে নিয়ে। তুলসী গ্যাবার্ডের অতীত ঘেঁটে দেখা গেছে তিনি একজন যুদ্ধবিরোধী হিসেবে পরিচিত। তুলসী গ্যাবার্ডের ইরানের পক্ষে অবস্থানে তোড়পাড় চলছে ভারতেও। অনেকের মতে দ্রুত পদ হারাতে পারেন তিনি। ইরানে হামলা না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতি ক্রমে বাড়ছে আন্তর্জাতিক চাপ। বৃহস্পতিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানে হামলা না করার জন্য। ব্রিটেনের সংসদে তিনি বলেছেন, যুদ্ধ নয়, একমাত্র কূটনীতিই হলো এ যুদ্ধ বন্ধের উপায়। একই আহ্বান জানানো হয়েছে জার্মানির পক্ষ থেকেও। এদিকে আজ জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে মিলিত হতে যাচ্ছেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। এ বৈঠকের দিকেও তাকিয়ে আছেন অনেকে। অপরদিকে উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলা পরিচালনা করলে তারা ইরানের পাশে দাঁড়াবে। বৃহস্পতিবার উত্তর কোরিয়া নেতা কিম জং উন এক বিবৃতিতে এ ঘোষণা দেন। কিম বলেন, ইরান আমাদের বন্ধু এবং প্রকৃত বন্ধু কখনো বন্ধুর বিপদে দূরে চলে যায় না। কেবল ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি তিনি, ঘোষণার পরপরই 10টি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষাও চালিয়েছেন। ইরান বৃহস্পতিবার দাবি করেছে ইসরায়েলের আকাশ সীমা নিয়ন্ত্রণে নিয়েছেন তারা। ইরানের টানা হামলায় বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো 3, ডেভিড স্লিং সহ সব ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম। এর ফলে ইরান এখন একের পর এক হামলা পরিচালনা করছে ইসরায়েলের সুনির্দিষ্ট সব লক্ষ্যবস্তুতে। শুক্রবার ভোরে ইসরায়েলের বীর ভেয়া মাইক্রোসফটের হেড অফিসে ইরানের মিসাইল আঘাত হানে। মাইক্রোসফট ইসরায়েলের সেনাবাহিনীকে নানাভাবে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে। এই হামলায় বহু লোক হতাহত হয়েছে। বেশ কয়েকটি ভবন, গাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে। ইসরায়েল সরকার অবশ্য কয়েকজন আহত হওয়ার কথা স্বীকার করেছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক বিবৃতিতে ইসরায়েলিদের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এতে ইসরায়েলিদের উদ্দেশ্যে বলা হয়েছে, তোমাদের সামনে দুটি উপায় খোলা আছে। 1, তোমরা তোমাদের পূর্বপুরুষদের আদেশে ফিরে যাও। 2, বাংকারে অবস্থান করে ধুকে ধুকে মৃত্যুর জন্য অপেক্ষা করো। তোমরা আর কখনো তোমাদের আগের ইসরায়েল ফিরে পাবে না। আমরা এমন হামলা চালাবো যে এক মুহূর্তের জন্য সাইরেন বাজানো বন্ধ করতে পারবে না ইসরায়েল। IRGCর বিবৃতিতে বলা হয়, এতদিন পর্যন্ত ইরান ইসরায়েলে যেসব হামলা চালিয়েছে তা ছিল সূচনা মাত্র। এগুলো ছিল ছদ্মবেশী হামলা। আমরা আমাদের মূল আক্রমণ শুরু করতে যাচ্ছি মাত্র। আর আমরা এমন সব মিসাইল হাজির করতে যাচ্ছি যা মোকাবেলার ক্ষমতা ইসরায়েলের কেন বিশ্বের কোনো দেশেরই নেই। কোনোদিন এসব মিসাইলের নাম শোনেনি কেউ। ইরান বুধ ও বৃহস্পতিবার হামলা চালিয়েছে সিজিল ও খোরামশা নামক রহস্যজনক 2 ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে। এর আগে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ফাতাহ 1 নামক হাইপারসনিক মিসাইলের সাহায্যে। এই 3টি মিসাইলের মধ্যে এখন পর্যন্ত খোরামশা মিসাইলকে সবচেয়ে ধ্বংসাত্মক হিসেবে আখ্যায়িত করেছেন সমর বিশ্লেষকরা। 1800 কেজি ওজনের খোরামশা মিসাইলের পাল্লা 2000 কিলোমিটার। তবে বৃহস্পতিবার গোটা বিশ্বজুড়ে অন্যতম আলোচিত মিসাইলের নাম ছিল সিজিল। ইরান এই মিসাইল ছোড়ার আগে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানায় লাইভ সম্প্রচার দেখার জন্য। মিসাইলটি উৎক্ষেপণের পর দেখা যায় সাপ যেমন ফনা তুলে সামনের দিকে অগ্রসর হয়, ঠিক তেমনি আকাশের দিকে ধাবমান হচ্ছে মিসাইলটি। এদিকে ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণে নেয়ার ইরানের দাবির সত্যতা পাওয়া গেছে ইসরায়েল সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে। এতে বলা হয়েছে, বুধ ও বৃহস্পতিবার ইসরায়েলের মিসাইল সিস্টেম ভেদ করে একের পর এক আঘাত করেছে ইরানের মিসাইল। ইরান ইসরায়েল যুদ্ধ এখন রূপ নিয়েছে দিন রাত 24 ঘন্টা। বৃহস্পতিবার দিনভর ইরান ও ইসরায়েল উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে। হামলায় উভয় পক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান ও রণতরী সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া পাকিস্তানের সেনাপ্রধানের সাথে ট্রাম্পের বৈঠক সহ আরও বিভিন্ন ঘটনায় যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরান আক্রমণ করতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।
ইরান ও ইরান সমর্থিত ইরাক, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি আর্মির পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটিতে আক্রমণ করবে তারা। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নেই যুক্তরাষ্ট্রের, ফলে এসব ঘাঁটি ইরানের সহজ নিশানায় পরিণত হতে পারে। সে কারণে যুক্তরাষ্ট্র সেখান থেকে যুদ্ধবিমান ও রণতরী সরিয়ে নিচ্ছে বলে প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে। এ ঘটনায় সন্দেহ আরও দানা বেঁধেছে ইরানে যুক্তরাষ্ট্রের আসন্ন হামলার বিষয়ে। অনেক বিশ্লেষক মনে করেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানে হামলা থেকে পিছিয়ে আসতে বাধ্য হতে পারে। ওয়াশিংটন এসব করছে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করে আত্মসমর্পণে বাধ্য করার জন্য এবং আলোচনার টেবিলে তাদের শর্ত মেনে চুক্তি করার জন্য। তবে ইরান জানিয়ে দিয়েছে, নতজানু শান্তির চাইতে রক্তাক্ত মৃত্যু অনেক বেশি সম্মানের। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান হয়তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইতিহাসে সে টিকে থাকবে মাথা উঁচু করা একটি জাতি হিসেবে। তিনি বলেন, আমরা কেবল অস্ত্রের উপর নির্ভর করে যুদ্ধ করি না, আমরা যুদ্ধ করি বিশ্বাস এবং ধৈর্যের উপর দাঁড়িয়ে। আর বিশ্বাস এবং চেতনা কোনোদিন কোনো অস্ত্র দিয়ে ধ্বংস করা যায় না। খামেনি বলেন, ইরান কেবল একটি দেশ নয়, ইরান একটি প্রতিরোধের নাম, যারা কখনো শত্রুর কাছে মাথা নত করে না। বুধবার খামেনির এ ভাষণ এখন বাজছে ইরানের প্রতিটি অলিগলিতে এবং মানুষকে জাগিয়ে তুলছে ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে। তরুণরা মুখস্থ করছে খামেনির চেতনা জাগানিয়া ভাষণ। এদিকে ইরানের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার থেকে একটি উদ্বেগজনক খবর ছড়িয়ে পড়ে, আর সেটি হলো যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালাতে পারে ইরানে। যেহেতু বাংকার বাস্টার বোমা হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়, তাই যুক্তরাষ্ট্র সরাসরি স্থল অভিযান পরিচালনা করতে পারে। স্থল অভিযানের লক্ষ্য হবে ইরানের রেজিম চেঞ্জ বা ইরানের সরকার পতন। ইরানে ইসলামী বিপ্লবী সরকারের পতন ঘটিয়ে নেচেদের অনুগত সরকারকে ক্ষমতায় রেখে ধ্বংস করা হবে ইরানের সমস্ত অস্ত্র ও প্রযুক্তি ব্যবস্থা। তবে ইরানের স্থল অভিযান ফল যুক্তরাষ্ট্রের জন্য ভিয়েতনামের চাইতেও কঠিন পরিণতি বয়ে আনবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভাষণে তিনি গোটা ইরানি জাতিকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে ইরানের বিভিন্ন অঞ্চলে বেসামরিক লোকজন শুরু করেছেন যুদ্ধ প্রশিক্ষণ। এছাড়া হাজার হাজার ইরানি পালাচ্ছে বিভিন্ন শহর থেকে। ইরান ইসরায়েল বিমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সেই সিদ্ধান্ত আগামী 2 সপ্তাহের মধ্যে নেবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে তেহরানের উপর আলোচনায় আসার চাপ আরও বাড়ল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে শিগগিরই আলোচনার একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে, এটি নাও হতে পারে। এই পরিস্থিতি বিবেচনা করে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিব আমরা যুক্তরাষ্ট্র এই সংঘাতে অংশ নেবে কিনা। ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি এক্সে এক পোস্টে বলেন, আমি মনে করি ইরানের সঙ্গে যুদ্ধ করা খুবই বাজে সিদ্ধান্ত হবে, কিন্তু কেউই 2 সপ্তাহ বিষয়টা বিশ্বাস করে না। তিনি আরও বলেন, ট্রাম্প এর আগেও অসংখ্যবার এমন সময়সীমার কথা বলে এমন কিছু করার ভান করেছেন যা তিনি আসলে করেননি। এতে যুক্তরাষ্ট্রকে দুর্বল ও হাস্যকর মনে হয়। হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান খুঁজতে আগ্রহী, তবে তার সর্বোচ্চ অগ্রাধিকার হলো ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়া। No enrichment of a uranium, and it would absolutely not. Iran is not absolutely not able to achieve a nuclear weapon. The president has been very clear about that. তিনি বলেন, যে কোনো চুক্তির শর্তে থাকতে হবে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধ এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা সম্পূর্ণরূপে বিলুপ্ত করা। লেভিট আরও বলেন, প্রেসিডেন্ট সবসময় কূটনৈতিক সমাধানে আগ্রহী, যদি কূটনৈতিক সুযোগ থাকে প্রেসিডেন্ট তা কাজে লাগাবেনই। তবে আমি যোগ করে বলি, তিনি শক্তির প্রদর্শনে ভয় পান না। So the president is always interested in a diplomatic solution to the problems and the global conflicts in this world. Again, he is a peacemaker in chief. He is the peace through strength president. And so if there's a chance for diplomacy, the president's always going to grab it. But he's not afraid to use strength as well, I will add.
ইরানে হামলা চালাতে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন চাইবেন কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। তবে সিবিএস সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে ট্রাম্প ইতিমধ্যে কংগ্রেসকে এড়িয়ে ইরানের হামলার একটি পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। এই নিয়ে ডেমোক্রেটদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ, কারণ যুদ্ধ ঘোষণার একমাত্র সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসেরই রয়েছে। লেভিট জানান, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিশ্বাস করেন ইরান কখনো এতটা পারমাণবিক অস্ত্রের কাছাকাছি ছিল না যতটা এখন রয়েছে। তার ভাষায় তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে এখন মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। Iran has all that it needs to achieve a nuclear weapon. All they need is a decision from the supreme leader to do that, and it would take a couple of weeks to complete the production of that weapon, which would of course pose an existential threat not just to Israel but to the United States and to the entire world. তবে লেভিটের এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মার্চ মাসে কংগ্রেসে দেওয়া বক্তব্যের সাংঘর্ষিক। সে সময় তিনি বলেছিলেন, গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী তেহরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো কার্যক্রমে লিপ্ত নয়। এই সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প তুলসী গ্যাবার্ডের মার্চ মাসের বক্তব্যকে উড়িয়ে দিয়ে সাংবাদিকদের বলেন, ও কি বলেছে তাতে আমার কিছু আসে যায় না, আমি মনে করি ইরান খুব কাছাকাছি পৌঁছে গেছে। বুধবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন ইসরায়েলের পাশে থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। বৃহস্পতিবার ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে। এর আগের রাতে একটি ইসরায়েলি হাসপাতালে হামলা চালায় ইরান। সপ্তাহব্যাপী এই বিমান যুদ্ধ আরও তীব্র হয়ে উঠেছে এবং দুই পক্ষের কেউই পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। লেভিট জানান, বৃহস্পতিবার ইসরায়েলি অভিযানের বিষয়ে ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছেন। তার ভাষায় ইরান এখন দুর্বল অবস্থানে রয়েছে। তারা যদি পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি না হয় তবে তাদের গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। ইরান তার 1979 সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সকে 3 জন কূটনীতিক জানিয়েছেন, ইসরায়েল গত সপ্তাহে হামলা শুরু করার পর থেকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একাধিকবার ফোনে কথা বলেছেন, যা ইঙ্গিত দেয় উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে কিছু যোগাযোগ চলছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েল, পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। এমন প্রেক্ষাপটে যুদ্ধের ব্যক্তিগত খেসারত বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে ছেলের বিয়ের আয়োজন দ্বিতীয়বারের মতো স্থগিত করতে হয়েছে। খেসারতের এমন কথা বলে খোদ ইসরায়েলেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন ৭৫ বছর বয়সী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের দক্ষিণের সোরকা হাসপাতালে বৃহস্পতিবার সকালে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয়, আহত হন কয়েকজন। ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে হাসপাতালটির সামনে টেলিভিশনে সাক্ষাৎকার দেন নেতানিয়াহু। সাক্ষাৎকারে যুদ্ধের ব্যক্তিগত খেসারত নিয়ে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে এ যুদ্ধে খেসারত দিচ্ছি, আমার পরিবারও এর ব্যতিক্রম নয়। নেতানিয়াহু বলেন, ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে দ্বিতীয়বারের মতো আমার ছেলে আবনার বিয়ের আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছি। এটি তার বাগদত্তার জন্যও একটি ব্যক্তিগত খেসারত। আমার স্ত্রীও এই যুদ্ধের ব্যক্তিগত খেসারত দিচ্ছে। আবনার নেতানিয়াহুর বিয়ে ঠিক হয়েছিল 2024 সালের নভেম্বরে। এ সময় চলছিল হামাস ও হেজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। নিরাপত্তার কারণে তখন বিয়ের আয়োজন স্থগিত করা হয়। এরপর নতুন করে তারিখ নির্ধারণ করা হয় 2025 সালের 16 জুন। তবে এর 3 দিন আগে 13 জুন ইরানে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরান পাল্টা হামলা শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে বিয়ের আয়োজনটি দ্বিতীয় দফায় স্থগিত হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধে ব্যক্তিগত খেসারত নিয়ে নেতানিয়াহুর বক্তব্যে কিছু ইসরায়েলি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ইসরায়েলের পার্লামেন্ট সদস্য গিলাদ কারিভ এক্সে লেখেন, ইসরায়েলে এমন অনেক পরিবার আছে যাদের এখন আর কোনোদিন বিয়ের আনন্দ উদযাপন করার সুযোগ হবে না, যা একসময় হওয়ার কথা ছিল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় জিম্মি থাকা এক ইসরায়েলি বাবা ইহুদা কোহেন বলেন, তার ছেলের বিয়ে করা তো দূরের কথা, নিঃশ্বাসও নিতে পারছে না, সে দিনের আলো দেখতে পারছে না। গত 20 মাসের বেশি সময় ধরে সে মৃত্যুর মুখোমুখি অবস্থায় আছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 220 জনের বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে ইরানের হামলায় দেশটির 24 জন নাগরিক প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে ইরান। কি করে সম্ভব হচ্ছে এটা? এমন প্রশ্ন মনে আসতেই পারে, কারণ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। তাহলে কি ইরানের হামলার সামনে ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবার ব্যর্থ? চলুন জেনে নেই এই প্রশ্নের উত্তর। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রে রয়েছে আয়রন ডোম। এটি একটি বহুস্তর বিশিষ্ট ব্যবস্থার কেবল একটি অংশ। আয়রন ডোম মূলত ছোট পাল্লার রকেট বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলোকে ধ্বংস করে দেয়। ইসরায়েল দাবি করে এটি 90% সফল। 2006 সালে লেবাননের হিজবুল্লাহর রকেট হামলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে 2011 সালে এই ব্যবস্থা চালু করা হয়। আয়রন ডোম ছাড়াও ইসরায়েলের আরও কিছু শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আছে। বারাক 8 এটি মাঝারি পাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। ডেভিড স্লিং মাঝারি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে। অ্যারো 2 ও অ্যারো 3 দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত হয়। এগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর ও বাইরে উভয় ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র থামাতে পারে। ইসরায়েলের দাবি এই সবগুলো ব্যবস্থা একযোগে কাজ করে ইসরায়েলের আকাশ সীমাকে সুরক্ষিত রাখে। এর বাইরেও ইসরায়েল যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের সাহায্যে আকাশ থেকে ড্রোন বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে কাজ করে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত 3টি অংশে বিভক্ত: রাডার ব্যবস্থা, কমান্ড সেন্টার এবং প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সংবলিত লঞ্চার। যখন শত্রুপক্ষের কোনো ক্ষেপণাস্ত্র আসে তখন রাডার সেটি শনাক্ত করে কমান্ড সেন্টারে তথ্য পাঠায়। কমান্ড সেন্টার দ্রুত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় কোন ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে হবে। এরপর লঞ্চার থেকে প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রকে আঘাত করে ধ্বংস করে দেয়। কিন্তু এই ব্যবস্থাতেও কিছু সীমাবদ্ধতা আছে, কারণ ইসরায়েলের কাছে প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত। ঠিক কতগুলো আছে তা অবশ্য গোপন রাখা হয়েছে। কিভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করছে ইরান? ইরানের হামলার পর দেখা গেছে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলি সেনা কর্মকর্তাদের দাবি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা 80 থেকে 90% সফল ছিল। এর অর্থ হলো কিছু ক্ষেপণাস্ত্র অবশ্যই তাদের প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান কয়েকটি সম্ভাব্য উপায়ে এই কাজটি করেছে। অতিরিক্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার এটি সবচেয়ে সাধারণ কৌশল। ইরান একসঙ্গে এত বেশি সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যে ইসরায়েলের সীমিত সংখ্যক প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সেগুলো আটকাতে পারেনি। যখন আক্রমণ প্রতিহতকারী ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যায় তখন সব ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব হয় না। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরানের হাতে এখন এমন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে এবং বাজপথে দিক পরিবর্তন করতে পারে। যেমন ইরানের ফাত্তাহ 2 ক্ষেপণাস্ত্রে হাইপারসনিক গ্লাইড ভেহিকল ব্যবহার করা হয়েছে। এগুলো এত দ্রুত এবং অপ্রত্যাশিত গতিপথে চলে যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলোকে শনাক্ত ও প্রতিহত করার সময় খুব কম থাকে। ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কম উচ্চতায় এবং ধীর গতিতে ওড়ে। অনেকটা চালকবিহীন বিমানের মতো হওয়ার কারণে এগুলো রাডারে সহজে ধরা পড়ে না, ফলে প্রতিহত করা কঠিন হয়ে যায়। আরো চ্যালেঞ্জের মুখে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো বিপদে ফেলার জন্য ইরান কিছু চালাক কৌশল ব্যবহার করতে পারে। ইরান আসল ক্ষেপণাস্ত্রের পাশাপাশি দেখতে একই রকম কিছু বস্তু বা টোপ পাঠাতে পারে। রাডারে এগুলো হুমকি হিসেবে ধরা পড়লেও আসলে এগুলো হামলা করার জন্য নয়। এই টোপগুলো মূলত প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করার জন্য ব্যবহার করা হয়, যাতে আসল ক্ষেপণাস্ত্রগুলো বাধাহীনভাবে লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে। কিছু ক্ষেপণাস্ত্র বিশেষ প্রযুক্তি দিয়ে তৈরি করা হয় যা রাডারের চোখ এড়াতে পারে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে শনাক্ত করতে ব্যর্থ হয়। ইরানের দাবি ইসরায়েলের 4র্থ F-35 যুদ্ধ বিমান ভূপাতিত। তাবরিজে আকাশ যুদ্ধ। ইরান দাবি করেছে তারা উত্তর পশ্চিম ইরানের তাবরিজে একটি ইসরায়েলি F-35 যুদ্ধ বিমান সফলভাবে ভূপাতিত করেছে। পূর্ব আজারবাইজান ক্রাইসিস ম্যানেজমেন্টের মহাপরিচালক মজিদ ফার্সি এই চাঞ্চল্যকর খবর জানিয়েছেন।
তাবরিজের আকাশে ইসরায়েলের হামলা, ইরানের পাল্টা জবাব। মজিদ ফার্সি জানান, এর আগেও তাবরিজে 2টি যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। এবারেরটা নিয়ে ইসরায়েলের মোট 4টি F-35 যুদ্ধ বিমান ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হাতে পড়েছে। ফার্সি আরো বলেন, মঙ্গলবার তাবরিজের আশেপাশে 3টি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি আক্রমণকারী মাইক্রো এয়ার ভেহিকেলকেও প্রতিহত করেছে। যদি ইরানের এই দাবি সত্য হয়, তবে এটি ইসরায়েলের অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানের কার্যকারিতা এবং ইসরায়েলের বিমান বাহিনীর ক্ষমতার ওপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দেবে। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত শুরুর পর প্রথমবার মুখ খুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে CNN এর প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র চীন। চীনের প্রেসিডেন্ট বলেন, চীন অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে। তিনি আরো বলেন, সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়। আঞ্চলিক উত্তেজনা বাড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থে নয়। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে, কাতারের কড়া হুঁশিয়ারি। চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে এবার মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ কাতার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে। তিনি স্পষ্ট ভাষায় ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মাজেদ আল আনসারি ইসরায়েলের এই হামলাকে অবিবেচনাপ্রসূত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই হামলার সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবাচক পথে আলোচনার প্রক্রিয়া এগোচ্ছিল, ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে। সেই আলোচনায় আঞ্চলিক অনেক দেশও সরাসরি যুক্ত ছিল। ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর ইসরায়েল। তারা মনে করে, ইরান পরমাণু বোমার অধিকারী হলে তা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে, আর এজন্য ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে ঝুঁকি নিতেও দ্বিধা করেনি তারা। তবে এক্ষেত্রে ইসরায়েল যে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এককভাবে সফল হতে পারবে না, তা স্পষ্ট করে তুলে ধরেছেন সাবেক ইসরায়েলি কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষক আলন পিঙ্গাল। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল একা ইরানের পারমাণবিক সামরিক অবকাঠামো ধ্বংস করতে সক্ষম নয়। এর জন্য প্রয়োজন বিশেষ ধরনের বাংকার ধ্বংসকারী বোমা, ভারী বোমারু বিমান এবং উন্নত ডেলিভারি সিস্টেম, যেগুলো কেবল যুক্তরাষ্ট্রেরই আছে। ইসরায়েলের আয়রন ডোম ভেঙে পড়েছে, আতঙ্ক আর অবিশ্বাসের নতুন বাস্তবতা। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যে আয়রন ডোম নিয়ে ইসরায়েল এত গর্ব করত, সেই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে এখন খোদ ইসরায়েলিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর অবিশ্বাস। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো অধিকৃত অঞ্চলের গভীরে আঘাত হানছে, এমনকি শক্তিশালী আশ্রয় কেন্দ্রগুলোতেও হতাহতের ঘটনা ঘটছে। ইসরায়েলের দীর্ঘদিনের নিরাপত্তা মিথ ভেঙে পড়ার এক ভয়ঙ্কর বাস্তবতা। অজেয় আয়রন ডোম এখন আর অজেয় নয়। টানা 3 রাত ধরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এক কঠিন সত্যের মুখোমুখি হচ্ছেন। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী সামরিক কর্মকর্তারা দীর্ঘদিন ধরে যা জানতেন তা এখন জনসাধারণের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। তাদের বহুল আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোটেই অভেদ্য নয়। এতদিন ইসরায়েলিরা ভেবেছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সম্পূর্ণ সুরক্ষা দেবে, কিন্তু এখন সেই ধারণাই বদলে গেছে। চলমান ইরানি হামলা ইসরায়েলের নতুন দুর্বলতাগুলো প্রকাশ করেছে, যা জনসাধারণের আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। এমনকি যারা আগে নির্ধারিত প্রতিরক্ষামূলক এলাকায় নিরাপদ বোধ করতেন, তারাও এখন ভয়ে কাঁপছে।
আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে উদ্বেগজনক ঘটনার মধ্যে একটি হলো 15 জুন রাতে কমপক্ষে আরো 5 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। এর মধ্যে তেল আবিবের পূর্বে অবস্থিত পেতার টিকবাহের অবৈধ বসতি স্থাপনকারী 2 জন রয়েছেন। আর্মি রেডিওর মতে এই 2 ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি শক্তিশালী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া সত্ত্বেও নিহত হয়েছে। এই স্থানটি এমন ধরনের আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে বলে মনে করা হয়েছিল। প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে ইরান থেকে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2টি সুরক্ষিত বাংকারের মাঝখানে সরাসরি আঘাত হেনেছে। এর ফলে যুদ্ধাস্ত্রের ঘনীভূত আঘাতে তথাকথিত সুরক্ষিত স্থান সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এটি মারাত্মক শক্তির সাথে কাঠামোতে প্রবেশ করে। এর মানে হলো ইরানের ক্ষেপণাস্ত্র শুধু আয়রন ডোম নয়, ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত বাংকারগুলোকেও ভেদ করতে সক্ষম। ইসরায়েলিদের বিশ্বাস ভাঙছে, ভয় বাড়ছে। বছরের পর বছর ধরে ইসরায়েলের আয়রন ডোম এবং তাদের স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি জনসাধারণের বিশ্বাস ছিল অটুট। এটি ক্রমবর্ধমান আঞ্চলিক হুমকির বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক ঢাল হিসেবে কাজ করত, কিন্তু সেই আস্থা এখন দৃশ্যত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ঢালের একাধিক স্তর ভেঙে ফেলা অব্যাহত রেখেছে, যদিও কর্মকর্তারা জনসাধারণকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। দ্য টেলিগ্রাফের উদ্ধৃতি অনুসারে সামরিক মুখপাত্ররা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছিলেন যে প্রতিরক্ষা ব্যবস্থাটি ত্রুটিহীন নয়, তবে এখন সুরক্ষিত অবকাঠামোযুক্ত এলাকাগুলোতেও ক্ষয়ক্ষতি এবং বেসামরিক মৃত্যুর পরিমাণ আরো গভীরভাবে মানুষকে ভাবাচ্ছে। যে জনগণ এতদিন বেঁচে থাকার জন্য প্রযুক্তির শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর করতে অভ্যস্ত ছিল, তাদের সেই বিশ্বাস এখন নড়বড়ে। ইরানের কাছে হাজার হাজার অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আদৌ টিকিয়ে রাখতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এই বিশ্বাস এখন চ্যালেঞ্জের মুখে। ইরান ইসরায়েলি সংখ্যা, অব্যবহৃত ক্ষেপণাস্ত্র, শক্তির হুঁশিয়ার। ইসরায়েলের কি হবে? ইরান আবারও এক মারাত্মক হুঁশিয়ারি দিয়েছে যা ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দিবে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নবনিযুক্ত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর ঘোষণা করেছেন, তেল আবিব হামলা বন্ধ করুক বা না করুক, ইরান ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে। প্রতিশোধের আগুন যতক্ষণ না ইসরায়েল ভেঙে পড়ছে। ইসরায়েলি হামলায় নিহত হওয়া জেনারেল হোসেন সালামির স্থলাভিষিক্ত হয়েছেন পাকপুর। তিনি পরিষ্কার জানিয়েছেন, ইরানের প্রতিক্রিয়া এখনো শেষ হয়নি। ইসরায়েলি হামলা বন্ধ হলেও আমরা শেষ পর্যন্ত আমাদের মিশন চালিয়ে যাব। এই কথাগুলো ইসরায়েলের জন্য এক স্পষ্ট বার্তা। পাকপুর আরো বলেছেন, ইরানি হামলায় ইসরায়েলের যে ক্ষতি হয়েছে তা তারা যা স্বীকার করেছে তার চেয়ে অনেক বেশি। আমরা ইসরায়েলি সত্তার গুরুত্বপূর্ণ এলাকা ধ্বংস করেছি এবং তাদের আগ্রাসনের প্রতিশোধ নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। তার এই বক্তব্য ইসরায়েলিদের জন্য এক নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে। অব্যবহৃত কৌশলগত ক্ষমতা, ইসরায়েলের ঘুম ভাঙছে। IRGC কমান্ডারের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা তাসনিম সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ইরান সম্ভাব্য সকল পরিস্থিতির জন্য প্রস্তুত এবং ইসলামিক প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র সরবরাহ কমে যাচ্ছে এমন গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ইরান এখনো তার কৌশলগত ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার মোতায়েন করেনি। আমাদের ক্ষেপণাস্ত্র মজুদ কমে যাওয়ার কথা বলায় একটি রসিকতা ছাড়া আর কিছুই নয়, উপদেষ্টা বলেছেন। এর মানে হলো ইরান তার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো এখনো ব্যবহার করেনি। যুদ্ধক্ষেত্রে উন্নত সরঞ্জাম স্থানান্তর তখনই ঘটবে যখন নেতৃত্ব এটিকে উপযুক্ত মনে করবে। উপদেষ্টা আরো প্রতিজ্ঞা করে বলেছেন, আমাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলি একটি বৃহত্তর উন্নত ব্যবস্থার একটি উপাদান মাত্র। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে অদূর ভবিষ্যতে বিশ্ব বিভিন্ন ক্ষেত্রে ইরানের গুণগত সামরিক সক্ষমতার একটি অংশ প্রত্যক্ষ করবে। তার শেষ কথাটি ছিল আরো ভয়ঙ্কর, ইরানের হাত সকল ফ্রন্টে ইসরায়েলি শত্রুকে দুর্বল করার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এই বক্তব্যগুলো ইসরায়েলকে স্পষ্টতই এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের আয়রন ডোম যখন ইরানের প্রাথমিক হামলায় ঠেকাতে পারছে না, তখন এই অব্যবহৃত ক্ষেপণাস্ত্র শক্তি ইসরায়েলের জন্য কি নিয়ে আসবে তা ভেবেই আতঙ্কিত হচ্ছে তেল আবিব। IRGC নিশ্চিত করেছে তারা অপারেশন ট্রু প্রমিস 3 এর সর্বশেষ ধাপে ইসরায়েলি সরকারের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমগুলিকে লক্ষ্যবস্তু করেছে। সামরিক বাহিনী জোর দিয়ে বলেছে যে এই পর্যায়টি তাদের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র অভিযানের আরো তীব্র পর্যায়ের সূচনা করেছে।
এক বিবৃতিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ঘোষণা করেছে নতুন এই অভিযানটি উদ্ভাবনী কৌশল এবং উন্নত গোয়েন্দা সমন্বয় ব্যবহার করে ইসরায়েলি দখলদার বাহিনীর কমান্ড এবং নিয়ন্ত্রণ অবকাঠামোকে লক্ষ্য করেছে। এখানেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে এই অভিযান দখলদার বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যার ফলে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে একে অপরের ওপর গুলি চালিয়েছে। এটি ইসরায়েলের জন্য এক চরম লজ্জার এবং সামরিক ব্যর্থতার প্রমাণ। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের পূর্ণ সামরিক ও প্রযুক্তিগত সহায়তা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অসাধারণ নির্ভুলতা এবং সাফল্যের সাথে দখলদার অঞ্চলের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইরানের গাইডেড মিসাইল ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে। ফার্স্ট নিউজ এজেন্সি অনুসারে ইসরায়েলের উপর সাম্প্রতিক আক্রমণে ইরান প্রথমবারের মতো একটি গাইডেড মিসাইল ব্যবহার করেছে। প্রতিবেদনে ক্ষেপণাস্ত্রটিকে হাজ কাশিম হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে প্রয়াত কুদস ফোর্স কমান্ডার কাসেম সোলাইমানির নামে। ফার্সের মতে হাজ কাসেম ক্ষেপণাস্ত্রের পাল্লা 1400 কিলোমিটার এবং ওজন 7 টন। এই ক্ষেপণাস্ত্রটি 500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং ম্যাক 12 গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদের মতে ক্ষেপণাস্ত্রটি মার্কিন নির্মিত থার্ড এবং প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে ডিজাইন করা হয়েছে। স্কাই নিউজ আরবির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ক্রম প্রতিরক্ষা ব্যবস্থার বাধা দেওয়ার ক্ষমতা হ্রাস করে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি নতুন হামলায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি 2024 সালের এপ্রিল এবং অক্টোবরে ইসরায়েলে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলির মতো। একজন সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলি এমন কিছু নয় যে আমরা আটকাতে জানি না, ঢিল মারলে পাটকেল খেতে হয়। এখন ইরান ইসরায়েলের জ্বালানি কেন্দ্রগুলিকে টার্গেট করেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি 15 জুন বলেছে যে তেহরান ইসরায়েলি যুদ্ধ বিমানগুলির জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত স্থানগুলিতে হামলা চালিয়েছে। যুদ্ধ বিমানের জ্বালানি উৎপাদনকারী স্থাপনা এবং ইসরায়েলি সরকারের জ্বালানি সরবরাহ কেন্দ্রগুলিকে অসংখ্য ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে, আইআরজিসি জানিয়েছে। ইরানের বিরুদ্ধে যদি আক্রমণ অব্যাহত থাকে তবে ইরানি সশস্ত্র বাহিনীর আক্রমণাত্মক অভিযান আরো তীব্র এবং আরো বিস্তৃতভাবে অব্যাহত থাকবে বলছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে যে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৃতীয় মার্কিন নির্মিত ইসরায়েলি F-35 স্টেলথ ফাইটার জেট ভূপাতিত করেছে, যদিও কোনো প্রমাণ বা ফুটেজ প্রকাশ করা হয়নি। তেহরান টাইমস অনুসারে ইরানি সেনাবাহিনী জানিয়েছে অভিযানের সময় F-35 পাইলট পশ্চিম ইরানের আকাশে পালিয়ে গিয়েছিলেন এবং তাকে আটক করা হয়েছিল। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইরান। আল জাজিরা প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই 2 ব্যক্তি আল বোর্জ প্রদেশে বিস্ফোরক এবং বৈদেশিক সরঞ্জাম বানানোর সময় ধরা পড়েছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়া যুদ্ধে লিপ্ত ইরান এর আগেও বহুবার মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ও মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা বা হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাদের শাস্তি দেওয়া হয়েছে। 13 জুন ইরানে আক্রমণ শুরু করে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হামলার ধ্বংসাত্মক জবাব দিতে সেদিন সন্ধ্যায় দূরপাল্লার শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেহরান দাবি করেছে তারা ইসরায়েলের সামরিক শিল্প কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে, যেগুলো ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করে। ইসরায়েলে ভেঙে পড়া ঘরবাড়ি ও বাড়িতে মানুষ আটকে পড়ায় উদ্ধারকারী দল তৎপরতা চালায়। জেরুজালেম ও তেল আবিবেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো ইসরায়েল জুড়ে ইরানের হামলা। ইরান নতুন ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবকে পুড়িয়ে দিয়েছে। সাইরেন ও ধ্বংস। ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো হজ কাসেম ক্ষেপণাস্ত্রের খেলা দেখালো ইরান। ইরানের কাছে ইসরায়েল তৃতীয় মার্কিন নির্মিত F-35 জেট হারিয়েছে। আরেক পাইলট আটক। সংঘর্ষ। ইরানের প্রাণঘাতী ড্রোন বনাম ইসরায়েলের অ্যাপাচি আক্রমণকারী চপার। 2 চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে টানা তৃতীয় দিনে প্রবেশের সাথে সাথে ইরান 15 জুন ভোরে ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অপারেশন ট্রু প্রমিস 3 এর একটি নতুন ঢেউ শুরু হয়।
ইরানের রাষ্ট্রীয় টিভি ইসরায়েলের উপর আক্রমণ শুরুর ঘোষণা দেওয়ার সময় ইসরায়েলি আকাশ তেহরানের ক্ষেপণাস্ত্রে আলোকিত হওয়ার সরাসরি ফুটেজ সম্প্রচার করেছে। ইসরায়েল জানিয়েছে সন্ধ্যা এবং রাতের মধ্যে ইরান থেকে একাধিক লক্ষ্যবস্তুতে 2টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ওয়াইনেট অনুসারে লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল তামরা, বাতিয়াম এবং রেহোভোট। প্রতিটি ব্যারেজে 35 থেকে 50টি ক্ষেপণাস্ত্র বহন করার কথা রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র এবং ডজন ডজন মনুষ্যবিহীন বিমান ইউএভি প্রতিহত করা হয়েছে। জেরুজালেম এবং তেল আবিব জুড়ে বিমান হামলার সাইরেন এবং গর্জন প্রতিধ্বনিত হয়েছিল, যার ফলে আক্রমণের সময় লক্ষ লক্ষ লোক আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী এক্সে লিখেছে যে কয়েক ডজন শহর এবং সম্প্রদায় জুড়ে লক্ষ লক্ষ লোক সাইরেন বাজানোর সাথে সাথে আশ্রয়ের জন্য ছুটে যাচ্ছিল। তেল আবিবের কাছে রামাত গানি শহরে এএফপি ছবিতে ইরানের প্রথম আক্রমণের পর ধ্বংসস্তূপে ভরা ভবন, ধ্বংসপ্রাপ্ত যানবাহন এবং রাস্তাঘাট দেখা গেছে। ইরানের সরকারি আরবি সংবাদ সংস্থা রকেট ইমোজি সহ রিপোর্ট করেছে তেল আবিব জ্বলছে। ইসরায়েলি জরুরি পরিষেবা অনুসারে রাতভর ইরানি হামলায় কমপক্ষে 8 জন নিহত হয়েছে। ম্যাগেন ডেভিড আদমের একজন মুখপাত্র চ্যানেল 12 কে জানিয়েছেন ইরানের হামলার প্রায় 200 জন আহত হয়েছেন এবং 35 জন নিখোঁজ রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ছোড়ার খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশ জুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে। 13 জুন ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায় সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় উভয় পক্ষেই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইসরায়েলের হামলা চলতে থাকলে তাদেরকে আরো কঠোর জবাব দেওয়া হবে। ওদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের হামলায় ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে তেহরানে একাধিক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি সম্পৃক্ত নাশকতাকারীরা। এর কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের দামামা। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। এমন উত্তেজনার পারদের মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী এক চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। তারা জানিয়েছে ইরানের হামলার আগে তাদের অত্যাধুনিক সতর্কতা ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় ইসরায়েলিদের মধ্যে যেমন ক্ষোভ সৃষ্টি করেছে, তেমনি আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। অন্ধকারে ইসরায়েলিরা সাইরেন বাজলেও কিন্তু সতর্কবার্তা কই? ঘটনার সূত্রপাত হয় যখন মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব সহ বিস্তীর্ণ অঞ্চল। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের আগে তারা কোনো ধরনের পূর্ব সতর্কতা পাননি। তাদের অভিযোগ বিস্ফোরণের শব্দ শোনার পর কেবল বিমান হামলার সাইরেন বেজেছে, যার কোনো উপযোগিতা ছিল না। আমরা কেবল বিস্ফোরণের শব্দ শুনেছি, তারপর সাইরেন বেজেছে, বলেছিলেন এক আতঙ্কিত ইসরায়েলি নাগরিক। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে। তারা জানিয়েছে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই সতর্কতা ব্যবস্থার ত্রুটি নিয়ে গভীর তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং ইসরায়েলি জনগণের নিরাপত্তার বিষয়ে বড় ধরনের উদ্বেগ জন্ম নিয়েছে। মেসার ইসের প্রথম পরীক্ষা নাকি প্রথম ব্যর্থতা? এই হামলার ঘটনায় ইসরায়েলের নতুন ব্যক্তিগত বার্তা প্ল্যাটফর্ম হিব্রুতে, যা মেসার ইসি নামে পরিচিত, সেটির প্রথম পূর্ণাঙ্গ ব্যবহার হয়েছিল। এই সিস্টেমটি মোবাইল ফোনে সরাসরি সতর্কতা পাঠানোর জন্য সেল ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহার করে। এর বিশেষত্ব হলো এটি কাজ করার জন্য কোনো অ্যাপ, ইন্টারনেট বা সাইন আপের প্রয়োজন নেই। হুমকিপ্রাপ্ত এলাকার কাছাকাছি থাকা ফোনে স্বয়ংক্রিয়ভাবে একটি উচ্চস্বরের ও স্বতন্ত্র জরুরি সুরের সঙ্গে বার্তাটি প্রদর্শিত হওয়ার কথা। গত 17 এপ্রিল ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হুমকির সময় এই সিস্টেমটির একটি আংশিক পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় এটি কার্যকর বলে মনে করা হয়েছিল, কিন্তু শনিবারের হামলায় দেখা গেল এর অনেক ফাঁকফোকর। হাজার হাজার ইসরায়েলি কোনো সতর্কবার্তা পাননি, যা এই নতুন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
কেন ব্যর্থ হলো এই অত্যাধুনিক ব্যবস্থা? আইডিএফ এখন চুলচেরা বিশ্লেষণ করছে কেন এমনটা হলো। তারা খতিয়ে দেখছে এটি কি শুধুই কোনো কারিগরি ত্রুটি নাকি এর পেছনে মানবিক ভুল দায়ী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা তদন্ত করা হচ্ছে তা হলো ব্যাপক রকেট হামলা কি সিস্টেমের ধারণ ক্ষমতাকে অতিরিক্ত চাপিয়ে দিয়েছে, অর্থাৎ একসঙ্গে এত বেশি বার্তা পাঠানোর চেষ্টা করায় সিস্টেম কি আর কাজ করতে পারেনি। সামরিক কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তদন্ত শেষ হওয়ার পর তারা বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন। এই ঘটনার জেরে ইসরায়েলি সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি হয়েছে। ইসরায়েলিরা জানতে চায় তাদের নিরাপত্তার জন্য যে কোটি কোটি টাকা খরচ করে অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করা হয়েছে তা কেন চরম মুহূর্তে তাদের রক্ষা করতে পারল না। এই ব্যর্থতা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো উন্মোচন করে দিয়েছে। একই সাথে এটি ইঙ্গিত দিয়েছে আধুনিক যুদ্ধে শুধুমাত্র অত্যাধুনিক প্রযুক্তি থাকলে হয় না, সেগুলোর সঠিক এবং নিরবিচ্ছিন্ন কার্যকারিতাও নিশ্চিত করতে হয়। ইসরায়েল বনাম ইরান এক নতুন সংঘাতের সূচনা। তেহরানে বিস্ফোরণের প্রথম খবর ছড়িয়ে পড়তেই সবার মনে একটাই প্রশ্ন, এটা কি তাহলে শুরু হলো? ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে। বছরের পর বছর ধরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইসরায়েল প্রমাণ করে দিল তারা যে কোনো সময় ইরানের গভীরে আঘাত হানতে সক্ষম। আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক। অপ্রত্যাশিত হামলা, ইসরায়েলের মাস্টার স্ট্রোক। ইসরায়েলের এই হামলা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ট্রাম্পের ঘোষণা ছিল, আমি বলতে চাই না আক্রমণ আসন্ন। সবাই ভেবেছিল এই সপ্তাহান্তে ওমানে মার্কিন ইরান আলোচনা হবে, তার আগে ইসরায়েল কিছু করবে না। কিন্তু ইসরায়েল সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিল। এই হামলা প্রমাণ করে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করতে বদ্ধপরিকর। শুধু তাই নয়, তারা ইরানের পাল্টা আক্রমণের ক্ষমতাকেও দুর্বল করতে চেয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল অনেক, একাধিক পারমাণবিক স্থাপনা, সামরিক কেন্দ্র, এমনকি সিনিয়র IRGC কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীরাও বাদ যাননি। ইসরায়েল এমন সময় হামলা চালিয়েছে যখন ইরানের পারমাণবিক অবকাঠামো খুব উন্নত বা সুরক্ষিত ছিল না। ট্রাম্পের স্বপ্নভঙ্গ, আমেরিকার নতুন চ্যালেঞ্জ। ট্রাম্পের স্বপ্ন ছিল নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, কিন্তু ইসরায়েলের এই হামলা সেই স্বপ্নকে প্রায় মৃত করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্র কি এমন এক যুদ্ধে জড়িয়ে পড়বে যা তারা চায় না? মার্কিন প্রেসিডেন্টকে এখন সিদ্ধান্ত নিতে হবে তেহরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনন্য ক্ষমতা ব্যবহার করবেন কিনা। এই সিদ্ধান্ত তার উপদেষ্টা এবং রাজনৈতিক ভিত্তিকে বিভক্ত করে দেবে। অনেকেই হয়তো সন্দেহ করবেন নেতানিয়াহু তাকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছেন। মার্কিন ইসরায়েল সম্পর্কে ফাটল। এই হামলার ফলে মার্কিন ইসরায়েল সম্পর্কের আস্থা ও সমন্বয়ের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে। ভবিষ্যতে ইরানের সাথে সংঘাত, পরবর্তী মার্কিন ইসরায়েল সামরিক সহায়তা চুক্তি এবং গাজা যুদ্ধের অবসানের ওপর এর প্রভাব পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সরাসরি প্রতিশোধের অর্থ হবে ওয়াশিংটনের অজড়িত থাকা অসম্ভব। ইসরায়েল তখন প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের এক চক্রে জড়িয়ে পড়বে, যার জন্য মার্কিন সামরিক সরবরাহ, গোয়েন্দা সহায়তা এবং কূটনৈতিক সহায়তা প্রয়োজন হবে। উপসাগরীয় দেশগুলো চিন্তিত। এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে ইসরায়েল তাদের আকাশসীমা ব্যবহার করার সময় উপসাগরীয় দেশগুলো বাধা দিয়েছে। পরবর্তী পদক্ষেপ, ইরান কি করবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান কি করবে? তারা কি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের ওপরই ভারী ক্ষয়ক্ষতি নির্ধারণের চেষ্টা করবে? ইরান যদি প্রতিশোধ নেয় তবে মধ্যপ্রাচ্যে এক নতুন সংঘাতের আগুন জ্বলে উঠতে পারে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নতুন প্রধান মোহাম্মদ পাকপুর একটি বিবৃতি দিয়েছেন। তার পূর্বসূরি ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন। পাকপুর বলেছেন, ইসরায়েলকে একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে, যার বিশাল ও ধ্বংসাত্মক পরিণতি হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরান এই হামলায় নিহতদের প্রতিশোধ নেবে। পাকপুর জোর দিয়ে বলেছেন, ইসরায়েল ইরানের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করছে। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে আসতে তার আইনগত কোনো বাধা নেই। সবকিছু ঠিক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন। এদিকে গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি ব্যাপক আকারে পালন করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটি ওই দিন ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা হাতে নিয়েছে। দেশে ফিরে সশরীরে মহাসমাবেশে তারেক রহমান যোগ দিতে পারেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায় তারেক রহমানের সঙ্গে থাকবেন তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। তারা সরাসরি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে নামবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সব পরিকল্পনা সম্পন্ন করেছে বিএনপি। জানা যায় দেশে ফিরে তারেক রহমান কোথায় উঠবেন এটি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ঠিক করছেন। গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর ডুপ্লেক্স বাড়িটি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে, তবে সেখানে তিনি থাকবেন কিনা তা নিশ্চিত নয়। দলীয় সূত্রে আরও জানা যায় তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই ব্যাপারে সরকারের কাছ থেকে বিশেষ নিরাপত্তা চাইবে বিএনপি। পাশাপাশি চেয়ারপারসনের নিজস্ব যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা সার্বক্ষণিক থাকবে বলে জানা গেছে। এছাড়া তার অফিস ও বাসভবন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করার পরিকল্পনা নিয়েছে দলটি। তারেক রহমানের দেশে ফিরে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আমার দেশকে বলেন, তার দেশে ফিরবেন সে সিদ্ধান্ত তিনি নেবেন, এটি আগাম বলা যাবে না। তবে তার দেশে ফিরে আসার আগে বড় সারপ্রাইজ থাকবে। দেখা যাবে হঠাৎ একদিন ঘোষণা আসবে আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান। তার দেশে ফেরার দিনে কাউকে ঘোষণা দিয়ে ঢাকায় আসতে বলা লাগবে না। সেদিন ঢাকার এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত এমন জনস্রোত থাকবে যা বাংলাদেশের ইতিহাসে কেউ দেখেনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ নিয়ে আমার দেশকে বলেন, আমাদের নেতা তারেক রহমান ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু বাংলাদেশ সরকার ও কোনো রাজনৈতিক দল কেউ তাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো কথা বলেনি। সরকার যদি আরেকটু সিরিয়াস হতো তাহলে দায়িত্ব নিয়ে তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারতেন, তাহলে দেশের মাটিতে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক হতো। এনি আরও বলেন, 5 আগস্টের পর তারেক রহমান চাইলেও দেশে আসতে পারতেন না, কারণ এদিকে বাংলাদেশ ও লন্ডনে কিছু আইনি বাধা ছিল। বর্তমানে তিনি সব বাধা থেকে মুক্ত। এখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতির সময়। তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন। 1/11 জরুরি সরকারের সময় 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি। তখন থেকে সেখানে অবস্থান করছেন তারেক রহমান। লন্ডনে থাকাকালে 2018 সালের